বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা টেস্ট অফ হাইপোথিসিসের chi-square টেস্ট নিয়ে কথা বলবো। এর আগের ক্লাসগুলোতে আমরা কোরিলেশন টেস্ট নিয়ে কথা বলেছি এবং কোরিলেশন টেস্টের আমরা 4টা ক্যাটাগরি দেখেছি। সেটা ছিল আমাদের জিরো কোরিলেশন, স্পেসিফাইড কোরিলেশন, ইকুয়ালিটি অফ টু কোরিলেশন এবং সেভারেল কোরিলেশন। তো আজকে আমাদের chi-square টেস্ট নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। চলো যাই আমরা স্লাইডে চলে যাই। chi-square টেস্ট নিয়ে কথা বলার আগে আমরা আবার একটু দেখি যে আমাদের প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক টেস্টটা কি। কারণ chi-square টেস্ট আসলে দুটো ক্রাইটেরিয়া, দুটো টেস্টের ক্রাইটেরিয়া ফুলফিল করে। একটা হচ্ছে যে chi-square কিছু ক্ষেত্রে হচ্ছে প্যারামেট্রিক টেস্ট হিসেবে কাজ করে এবং বহুল ব্যবহৃত টেস্ট হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। যেমন ধরো এর আগের যে ক্লাসগুলোতে আমরা করেছি সেখানে chi-square যখন স্পেসিফাইড ভ্যারিয়েন্স এবং সেভারেল কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করেছি তখন আমরা chi-square টেস্ট ইউজ করেছি। আর আজকে আমরা যেটা করব অ্যাসোসিয়েশন অফ অ্যাট্রিবিউটস টু অ্যাট্রিবিউটস, সেখানে আমরা chi-square এর নন প্যারামেট্রিক ফিচারটা দেখব। তো অ্যাকচুয়ালি আমাদের প্যারামেট্রিক টেস্টটা কি ছিল? প্যারামেট্রিক টেস্ট ছিল হচ্ছে পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক্স আছে বা পপুলেশনের যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে, যেমন ধরো মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট, প্রপোর্শন, এগুলো আসলে হাইপোথিসিসে আমরা ধরে থাকি প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে। অর্থাৎ প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে আমরা হাইপোথিসিসে একটা প্যারামিটারকে মেনশন করি, প্যারামিটারকে ধরে নেই, তারপরে সেই প্যারামিটারটা ঠিক আছে কিনা, প্যারামিটার ভ্যালুটা ঠিক আছে কিনা সেটা ডেটা নিয়ে টেস্ট করে দেখি। যেমন এখানে বলছে দ্য টেস্ট ইন হুইচ দ্য পপুলেশন কনস্ট্যান্ট লাইক মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, standard error, correlation coefficient, proportion, etc. And data tends to follow one assumed or established distribution such as normal, binomial and Poisson. তার মানে হচ্ছে আমরা পপুলেশনের প্যারামিটার, যেমন ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে, মিন হতে পারে, স্ট্যান্ডার্ড এরর হতে পারে, কোরিলেশন কোএফিসিয়েন্ট হতে পারে, প্রপোর্শন হতে পারে, এগুলো আমরা এই কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা হাইপোথিসিসে ধরে নিই। তারপরে আমরা ডেটা কালেক্ট করে দেখি সেই ডেটাটা কোনো একটা স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ফলো করছে কিনা, যেমন নর্মাল হতে পারে, বাইনোমিয়াল, পসো, এগুলো হতে পারে। এবং এগুলো আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ এইভাবে আমরা এটা চেষ্টা করে থাকি। আর হচ্ছে নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে দেখো যে দ্য টেস্ট ইন হুইচ নো কনস্ট্যান্ট অফ এ পপুলেশন ইজ ইউজড। তার মানে হচ্ছে আমাদের এই হাইপোথিসিসে কোনো কনস্ট্যান্ট টার্ম ধরা হয় না। হাইপোথিসিসে পপুলেশন সম্পর্কে বা পপুলেশন প্যারামিটার অথবা পপুলেশনের কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে হাইপোথিসিসে ধরা হয় না। ডেটাও কোনো রকম স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ফলো করে না। এবং যেহেতু ডেটা কোনো স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ফলো করে না, সুতরাং এই কোনো অ্যাজাম্পশনও কিন্তু এর ভিত্তিতে দেওয়া হয় না, ঠিক আছে, তৈরি করা হয়। কিভাবে তাহলে করা হয়? তাহলে ডেটাটাকে যেভাবে দেখা হয় সেটা হচ্ছে গুড, বেটার, বেস্ট, এরকম করে ডেটাগুলোকে আসলে ক্রাইটেরিয়াতে ভাগ করা হয়। কিছু আরবিট্রারি নাম্বারে অথবা ক্যাটেগরিক্যালি ডেটাটাকে ভাগ করা হয়। যেমন ধরো আমরা বলতে পারি যে আর্থসামাজিক অবস্থার কারণে কোনো শিশুর আইকিউ ডিফার করে কিনা, অর্থাৎ আইকিউ, শিশুদের আইকিউ বা এবং তার প্যারেন্টস বা পিতামাতা বা অভিভাবক, পিতামাতাই হবে, অভিভাবক এখানে আসবে না, পিতামাতার আর্থসামাজিকের উপর নির্ভর করে কিনা। তাহলে আমরা এক্ষেত্রে পিতামাতার আর্থসামাজিক অবস্থাকে কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করতে পারি, আর শিশুর যে আইকিউ সেটাকেও আমরা কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। শিশুর আইকিউটাকে ধরো আমরা ডাল, মানে একদম, তারপরে হচ্ছে মিডিয়াম আইকিউ, তারপরে হচ্ছে ইন্টেলিজেন্ট, এইভাবে ভাগ করতে পারি। আবার পিতামাতার যে আর্থসামাজিক অবস্থা সেখানে আমরা অনেকগুলো ক্যাটেগরিতে ভাগ করতে পারি, দরিদ্র, তারপর হচ্ছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এভাবে ক্যাটেগরিতে ভাগ করতে পারি। তার মানে আমরা দেখলাম যে আমাদের এই যে ডেটাগুলো, সেই ডেটাগুলো কিছু আরবিট্রারি ডেটাগুলোর এগেইনস্টে কিছু আরবিট্রারি নাম্বার থাকবে। যেমন ধরো যাদের দরিদ্র
এবং আইকিউ ডাল, এরকম একটা স্যাম্পল থাকবে। হ্যাঁ, আমরা এটা পরবর্তীতে টেবিলে আরো ক্লিয়ার করে দেখাবো। শুধু আমরা বলতে চাই এখানে যে আমরা আসলে ডেটাগুলো সম্পর্কে, যেমন হাইপোথিসিসে আমরা কি লিখবো এই ক্ষেত্রে? হাইপোথিসিসে আমরা লিখতে পারি যে আইকিউ লেভেল অ্যান্ড স্ট্যাটাস অফ প্যারেন্টস, social status or financial status of a parents are independent, অর্থাৎ এই দুটো ক্যাটাগরি ইন্ডিপেন্ডেন্ট, এভাবে আমরা হাইপোথিসিসটাকে ধরতে পারি। অথবা বলতে পারি there is no association between the economic status and IQ। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আমাদের কোনো হাইপোথিসিসে কোনো পপুলেশন সম্পর্কে কনস্ট্যান্ট টার্মকে ধরা হচ্ছে না। এটা শুধু ভ্যারিয়েবল দুটোর মধ্যে, দুটো ভ্যারিয়েবল এখানে, একটা হচ্ছে প্যারেন্টস এর ইকোনমিক স্ট্যাটাস, এটা একটা ভ্যারিয়েবল, আর একটা ভ্যারিয়েবল হচ্ছে আইকিউ। এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা আমরা দেখতে চাচ্ছি। এবং এই ভ্যারিয়েবল দুটো কিন্তু ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল, ঠিক আছে, বা অ্যাট্রিবিউট বলতে পারি। তো এই অ্যাট্রিবিউট বা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল গুলোকে আমরা আরো ক্যাটেগরিতে ভাগ করেছি। যেমন আইকিউ কে আমরা ভাগ করলাম ডাল, মিডিয়াম ইন্টেলিজেন্ট এবং হাই ইন্টেলিজেন্ট, এরকম করে। আবার প্যারেন্টস এর যে ইকোনমিক স্ট্যাটাস, সেই ইকোনমিক স্ট্যাটাসটাকেও আমরা ভাগ করলাম যে দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এরকম করে কতগুলোতে ভাগ করতে পারি। এইভাবে আসলে যখন টেস্টটা আমরা করব, অর্থাৎ এই ধরনের ডেটার জন্য যে টেস্টটা হবে, ক্যাটেগরিক্যাল ডেটা অথবা অ্যাট্রিবিউটস, এগুলোর জন্য আমরা যে টেস্টটা ইউজ করব সেটাকে আমরা বলছি নন প্যারামেট্রিক টেস্ট। আর হাইপোথিসিস তোমরা জানো যে পপুলেশন সম্পর্কে যে কোনো একটা স্টেটমেন্ট, ডেফিনিট স্টেটমেন্ট, সেটাই হচ্ছে প্যারামিটার। এখন আসো যে যখনই আমরা কাই স্কয়ার টেস্ট নিয়ে কথা বলবো, তখন আমাদের খুব কমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কন্টিনজেন্সি ট্যাবল। তাহলে কন্টিনজেন্সি ট্যাবলটা কি জিনিস? কন্টিনজেন্সি টেবিলটা হচ্ছে এটা এমন একটা টেবিল যেটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ফরম্যাটে থাকে। দেখো, a contingency table is a type of a table in a matrix format that displays the frequency distribution of the variable। তাহলে এটা এমন একটা টেবিল যেটা ম্যাট্রিক্স ফরম্যাটে থাকে এবং এখানে এই যে সেলগুলো থাকে, অর্থাৎ টেবিলটাতে দেখো ম্যাট্রিক্সে কি থাকে, রো কলাম থাকে। সুতরাং এখানেও দেখো এই যে কলাম আছে, দুটো কলাম এবং দুটো রো। এই কলাম এবং রো, এই দুটোর এগেইনস্টে একটা করে ডেটা থাকে। এখানে দেখো সেকেন্ড কলাম, ফার্স্ট রো, এই দুটোর এগেইনস্টেও একটা ডেটা আছে। সো এইভাবে সেল, এগুলোকে আমরা বলি সেল। এবং এই সেলের মধ্যে কি থাকে? সেলের মধ্যে থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সেলের মধ্যে থাকছে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো এইটাকে, যেহেতু এটা দুটো, অর্থাৎ কলাম এবং রো, এই দুটো সংযোগে একটা সেল তৈরি হয়। যার, এবং এই টেবিলটা দেখবা যে এই টেবিলটা কিন্তু কতগুলো সেল নিয়ে তৈরি, ঠিক আছে, রো কলামের সমন্বয়ে টেবিলটা তৈরি। এবং প্রত্যেকটা রো এবং কলাম আর ইন্টার রিলেটেড, এই রো এবং কলামগুলো কিন্তু ইন্টার রিলেটেড এবং তাদের ইন্টারসেকশনের জন্য, ইন্টারসেকশনের কারণে এখানে একটা ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। তো এই জন্য এটাকে আমরা বলি কন্টিনজেন্সি ট্যাবল। তাহলে দেখো এখানে they provide a basic picture of the interrelation between two variables and can help find interaction between them। তাহলে এটা হচ্ছে আমাদের কি দিচ্ছে, একটা বেসিক পিকচার দিচ্ছে, সেটা হচ্ছে দুটো ইন্টার রিলেটেড ভ্যারিয়েবল। এখন এখানে যদি আমরা এভাবে বলি যে করোনা ভ্যাকসিনের কথায় যদি আমরা নিয়ে আসি, যে করোনা ভ্যাকসিন দিয়েছে, এটা এটা আমরা ধরলাম ভ্যাকসিন দিয়েছে, ইয়েস। আর এটা হচ্ছে ভ্যাকসিন দেয়নি। তাহলে এটা হচ্ছে ভ্যাকসিন প্রয়োগের ধরন। আর এটা হচ্ছে উপশম বা কিউর, এটা হচ্ছে কিউর হয়েছে, কিউর হয়েছে। আর এটা হচ্ছে হয়নি, নো, ঠিক আছে, ইয়েস নো, বা এটাকে কিউর মানে হচ্ছে ইয়েস, আর হচ্ছে এখানে লেখাটা একটু ঝামেলা, নো। তাহলে আমাদের এখানে মনে করো ভ্যাকসিন দিয়েছে এবং কিউর হয়েছে, এরকম আমরা ধরলাম 200 জন, 200 জন পেশেন্ট। আর হচ্ছে ভ্যাকসিন দিয়েছে কিন্তু কিউর হয় নাই, অর্থাৎ ইফেক্টিভ হয় নাই, এরকম দেখলাম যে 10 জন। তারপর হচ্ছে ভ্যাকসিন দেয় নাই কিন্তু এমনি কিউর হয়ে গেছে, এরকম আমরা পেলাম 50 জন। আর হচ্ছে ভ্যাকসিনও দেয় নাই কিন্তু কিউরও হয় নাই, এরকম আমরা পেয়েছি 300 জন।
তাহলে এই হলো আমাদের টোটাল ডেটা। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি তোমাদের যে যে জিনিসটা দেখছি যে এই যে ভ্যাকসিন দেওয়ার সাথে আরোগ্য লাভের একটা রিলেশনশিপ আছে কিনা, এই যে সেলটা, এই সেলটা কিন্তু ইন্টার রিলেটেড। কিভাবে, কার সাথে ইন্টার রিলেটেড? ভ্যাকসিন দেওয়ার সাথে আরোগ্য লাভ, এই দুটা কিউর হওয়া এবং ভ্যাকসিন দেওয়া, এই দুটো ভ্যারিয়েবলের ইন্টার রিলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের ইন্টারসেকশনে যে ভ্যালুটা সেটা হচ্ছে 200। অর্থাৎ এই যে 200, এই 200 মানটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? যে তারা ভ্যাকসিন দিয়েছে এবং তারা কিউর হয়েছে। আর এখানে ডি সেলে আমরা যেভাবে এক্সপ্রেস করব সেটা হচ্ছে তারা ভ্যাকসিন দিয়েছে কিন্তু কিউর হয়নি। আবার সি সেলে যদি আমরা যাই তখন আমরা দেখব যে তারা ভ্যাকসিন দেয়নি এবং কিউর হয়েছে। ভ্যাকসিন না দিয়েও আমরা দেখছি এখানে বহু সংখ্যক পেশেন্ট আছে যারা কোনো রকম মেডিসিন অ্যাপ্লাই করেনি কিন্তু ভালো হয়ে গেছে। তো এটা ধরে নিলাম আমরা হচ্ছে, এটা একটা কাল্পনিক ডেটা আমরা কল্পনা করেছি। তো এটা ধরলাম 50 এবং ভ্যাকসিনও দেয় নাই, আবার তোমার কিউরও হয় নাই, দ্যাট মিনস তাদের নো সিমটম। তাহলে এরকম ডেটা ধরে নিলাম আমরা 300। তাহলে এই যে ডেটা আমরা পেলাম, এই ডেটাগুলো কিন্তু অবজারভেশন করে আমরা পেয়েছি, অর্থাৎ মাঠ পর্যায় থেকে তথ্য কালেকশন করে আমরা এটা পেয়েছি। তো এগুলোকে আমরা বলি অবজার্ভ ডেটা। এবং এগুলো যেহেতু একটা সেলের মধ্যে থাকে, দেখো রো এবং কলামের ভিতরে একটা সেলের ভিতরে থাকে, এই কারণে এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি জন, আমরা বলছি 200 জন, এখানে বলছি 10 জন। তো এটা কি, এটা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তো এটা যেহেতু একটা সেলের ভিতরে থাকে এই জন্য এটাকে আমরা সেল ফ্রিকোয়েন্সি বলে থাকি, অথবা এটাকে অবজার্ভ ফ্রিকোয়েন্সিও বলে থাকি। তো এখানে তোমরা একটু খেয়াল করবা, এটা কিন্তু ভ্যারিয়েবল না। আমরা এর আগে যে কথাগুলো বলেছি, কাজগুলো করেছি, যা বিভিন্ন টেস্টগুলো করেছি, সেখানে কিন্তু আমরা এইরকম ডেটাগুলোই এক একটা ভ্যারিয়েবল ছিল, ভ্যারিয়েবলের ভ্যালু ছিল, ভ্যারিয়েবলগুলোর এক একটা ভ্যালু ছিল। এখানে কিন্তু এই ডেটাটা ভ্যারিয়েবলের কোনো ভ্যালু না, এই ডেটাটা কিন্তু ফ্রিকোয়েন্সি। ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হচ্ছে এই যে করোনা ভ্যাকসিনের প্রয়োগ, আর এটা হচ্ছে উপশমের যে স্ট্যাটাস বা কিউর হওয়ার যে স্ট্যাটাস, এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল। এবং এই ভ্যারিয়েবল দুটো ক্যাটেগরি হচ্ছে, একটা ক্যাটেগরিকে আমরা ক্যাটেগরি ভাগ করেছি কিউর, আর এটা হচ্ছে নট কিউর। এদিকে হচ্ছে আমরা দিয়েছি ভ্যাকসিন অ্যাপ্লাইড, অ্যান্ড এদিকে আমরা দিয়েছি নট অ্যাপ্লাইড। ঠিক আছে? তাহলে দেখো যে এই যে আমরা ডেটাগুলো পেয়েছি, সেই ডেটাগুলো কিন্তু আমরা কিভাবে পেলাম? একটা টেবিলের মাধ্যমে আমরা ডেটাগুলো পেয়েছি, কিন্তু টেবিলের মাধ্যমে আমরা এটাকে প্রেজেন্ট করেছি। এবং এই যে ডেটাটা সেটা কিন্তু এই দুটো ভ্যারিয়েবলের ইন্টার রিলেশনের কারণে পেয়েছি। এবং এই দুটো ভ্যারিয়েবলের ইন্টার রিলেশনের ফলে এটা একটা ইন্টারসেকশন হয়েছে। তোমরা নিশ্চয়ই প্রবাবিলিটির ভিতর থেকে আমরা বলতে পারি যে এই দুটো দুটো যদি ইন্টারসেক্ট করে, অর্থাৎ দুটো ইভেন্ট, দুটো ইভেন্টের যে সংযোগটা সেটা হচ্ছে ইন্টারসেকশন আমরা বলে থাকি। তো এখানে কিন্তু দুটো ইভেন্ট, এখানে একটা কিউর আর একটা হচ্ছে ইয়েস। তো এই দুটো ইভেন্টের ইন্টারসেকশন হচ্ছে 200। এবং এখানে একইভাবে 10, এটা 50, এটা 300। তাহলে এই হলো তোমার এটা একটা কন্টিনজেন্সি ট্যাবল। আমি আশা করছি যে কন্টিনজেন্সি ট্যাবলটা কি জিনিস সেটা তোমাদের আসলে আর বুঝতে অসুবিধা হবে না, কারণ এরপরে আমরা এরকম কন্টিনজেন্সি টেবিল নিয়েই কাজ করব। প্র্যাকটিক্যালি আমরা যখন এক্সাম্পলগুলো যাব তখন এরকম একটা টেবিলই আমার দেওয়া থাকবে, অথবা এমন হতে পারে আমার ডেটাটা থিওরিটিক্যালি দেওয়া থাকবে, আমাকে এরকম একটা টেবিল ফরম্যাট করে নিয়ে তারপরে আমাকে কাজটা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি একটু আগে যেটা বললাম, এটাকে আমরা বলি সেলফ ফ্রিকোয়েন্সি বা অবজার্ভ ফ্রিকোয়েন্সি। তার মানে হচ্ছে এটা অবজারভেশন করে, ডেটা কালেকশন করে বা অবজারভেশন করে আমরা এই ফ্রিকোয়েন্সি গুলো পেয়েছি। তো কাই স্কয়ার টেস্ট কি করে? কাই স্কয়ার টেস্ট হচ্ছে এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর আমাদের একটা এক্সপেকটেশন থাকে, মানে আসলে কি এটা তো পেয়েছি, আমাদের প্রত্যাশাটা কি, এরকম একটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হয়। এই অবজার্ভ এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্সটা, কম্পেয়ারটা, সেই কম্পেয়ারটা আমরা কি করে থাকি, কম্পেয়ারটার মাধ্যমে আমরা কাই স্কয়ার টেস্টটা করে থাকি। তাহলে এখানে যখন আমরা টেস্ট করি তখন আমরা ধরে নেই অ্যাকচুয়ালি যে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন টু অ্যাট্রিবিউটস। অর্থাৎ এই যে উপশম এবং এই যে ভ্যাকসিনেশন এটা অ্যাপ্লাইড,
এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই। তার মানে আমরা ধরে নিই রো এবং কলাম এই দুটো যে ক্লাস আমরা করেছি, এই দুটো ক্লাস ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন বা সম্পর্ক নাই। এটা ধরে নিয়ে আমরা কাজটা করে থাকি এবং এটাই আমাদের হাইপোথিসিস থাকে। তাহলে আমাদের হাইপোথিসিস থাকবে কি, যে দুভাবে আমরা বলতে পারি দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন কিউর অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লাইড অফ ভ্যাকসিনেশন, অথবা আমরা বলতে পারি অ্যাপ্লাইড অফ ভ্যাকসিনেশন অ্যান্ড কিউর আর ইন্ডিপেন্ডেন্ট। এই যে কোনো ভাবে আমরা এটাকে হাইপোথিসিসটা ধরে নিতে পারি। এরপরে আসো কাই স্কোয়ারের কিছু ভূমিকা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। যতগুলো তোমরা বিভিন্ন ধরনের টেস্ট করেছো তার মধ্যে এটা হচ্ছে খুবই সিগনিফিকেন্ট একটা টেস্ট। মানে এটা বহুল প্রয়োগযোগ্য আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশেষ করে যখন আমরা সোশিও ইকোনমিক বিষয়গুলো নিয়ে কাজ করি বা সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করি, তখন এটার প্রয়োগটা উল্লেখযোগ্য। এটা বের করেন হচ্ছে কার্ল পিয়ারসন এবং এটার সাল হচ্ছে 1900। এরপরে আসি আমরা, অবশ্যই এটা কি বলছি আমরা, নন প্যারামেট্রিক টেস্ট বেসড অন এনি অ্যাজাম্পশন, নট বেসড অন এনি অ্যাজাম্পশন অর ডিস্ট্রিবিউশন অফ এনি ভ্যারিয়েবল। তো এটা এই ক্ষেত্রে আমরা বলছি, যেহেতু আমরা ইয়ে করছি তোমার নন প্যারামেট্রিক টেস্ট হিসেবে কথা বলছি, সেই কারণে আমরা বলছি এটা নন প্যারামেট্রিক টেস্ট এবং এটা কোনো স্পেসিফিক ডিস্ট্রিবিউশনকে মেনশন করে না। যে আমরা যেটা বলে থাকি এর আগে, যে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা এটা সরি টি ডিস্ট্রিবিউশন বা এটা পয়সন ডিস্ট্রিবিউশন, এরকম করে আমরা আসলে বলতে পারি না। আর তবে কাই স্কোয়ার টেস্ট কিন্তু স্পেসিফিক একটা ডিস্ট্রিবিউশন ফলো করে, সেটা হচ্ছে কি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এবং এই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তো কাই স্কোয়ার টেস্টটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। আরেকটা জিনিস হচ্ছে যে জেনারেল আমরা কি কাজ করে থাকি, আমরা এখানে একটু আগে সেটা বলেছি, সেটা হচ্ছে অবজার্ভ এবং এক্সপেক্টেড যে ফ্রিকোয়েন্সি আছে তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা এটাই মেজার করে থাকি। এবং এটা মেজার করার জন্য যে অ্যাজাম্পশন ধরে নিয়ে আমরা টেস্টটা করে থাকি, সেটাকে আমরা বলি কাই স্কয়ার টেস্ট। এখন আসো কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর কথা আমাদের আসলে জানতে হবে। প্রথমেই আমরা যাই, যে অবশ্যই এটা বললাম আমরা, এটা হচ্ছে একটা নন প্যারামেট্রিক টেস্ট, is based on frequencies and not on the parameter like mean and standard deviation। তাহলে আমরা একটু আগেও সেই কথাটা বলেছি যে এটা একটা প্যারামেট্রিক টেস্ট, এবং একটু আগে আমরা বলেছি এই প্যারামেট্রিক টেস্টটা কিসের উপর ডিপেন্ড করবে, বেসটা কি, তার বেসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবং এটার মধ্যে কি থাকবে না, কোনো প্যারামিটার থাকবে না, অর্থাৎ মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা হাইপোথিসিসে ধরে নিব যে এই ডেটার পপুলেশনের মিন হচ্ছে এত বা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, এটা ঠিক আছে কিনা আমরা এটা টেস্ট করে দেখি। এরকম কোনো প্যারামেট্রিক ভ্যালু কিন্তু কাই স্কোয়ারে থাকবে না। তাহলে কাই স্কোয়ার কিসের উপর বেস করবে, ফ্রিকোয়েন্সির উপর, টোটালি আসলে ফ্রিকোয়েন্সি বেসড টেস্ট। এরপরে আসো, এটা টেস্ট অফ হাইপোথিসিসে ইউজ করা হয়। আমরা জানি যে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা অনুমিত পরিসংখ্যান, সেই অনুমিত পরিসংখ্যানের দুটো ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস আর একটা হচ্ছে এস্টিমেশন। তো এই কাই স্কয়ার টেস্ট যেটা, সেটা টেস্ট অফ হাইপোথিসিসেই শুধু ব্যবহার করা হয়, এটা এস্টিমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো এস্টিমেশন, তো এস্টিমেশনে কোথাও কিন্তু তোমরা কাই স্কয়ার পড়ো না। তোমরা টি নিয়ে কাজ করেছো, তোমরা জেড নিয়ে কথা বলেছো এস্টিমেশনের ক্ষেত্রে, কিন্তু কোথাও তোমরা কাই স্কয়ার নিয়ে কিন্তু এস্টিমেশনে কিছু পাও না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই টেস্টটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কিসের উপর, কাই স্কয়ার টেস্টটা হাইপোথিসিসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এস্টিমেশনের ক্ষেত্রে এটা ইউজফুল না। These tests can also be applied in a contingency table with several classes। আমরা যে একটু আগে এক্সাম্পলটা দিলাম সেটা একটা সিম্পল বা টেবিল। দেখো এখানে একটা সিম্পল টেবিল আমরা দিয়েছি, দুটা রো দুটা কলাম যখন থাকে সেটাকে আমরা সিম্পল টেবিল বলতে পারি। তো যদি এটা কমপ্লেক্স টেবিল হয় তাহলে কেমন হবে চেহারাটা,
যেমন একটু আগে আমি আরেকটা এক্সাম্পলের কথা বলেছি, সেটা হচ্ছে যে ইকোনমিক স্ট্যাটাস এবং আইকিউ, এটা যদি আমরা বলে থাকি তাহলে ইকোনমিক স্ট্যাটাসের এখানে অনেকগুলো লেভেল আসবে। একটা হচ্ছে দরিদ্র ধরতে পারি, মধ্যবিত্ত ধরতে পারি, উচ্চ মধ্যবিত্ত ধরতে পারি এবং উচ্চবিত্ত ধরতে পারি। এদিকে আমরা যদি আইকিউ স্ট্যাটাস দিই তাহলে আইকিউ স্ট্যাটাসে আমরা দিতে পারি ডাল, তারপরে হচ্ছে মিডিয়াম এবং হাই, এরকম ভাবে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে 3/2 কন্টিনজেন্সি টেবিল। তাহলে এই টেবিলটাকে তখন আমরা কি টেবিল বলবো? কমপ্লেক্স কন্টিনজেন্সি টেবিল। তো কাই স্কয়ার টেস্ট কিন্তু কমপ্লেক্স কন্টিনজেন্সি টেবিলের ক্ষেত্রেও প্রচুর ব্যবহার। হুম, এখানে সেভারাল ক্লাস থাকবে, ঠিক আছে? তাহলে এই সব ক্ষেত্রে এই টেস্টটা রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন রিসার্চ ওয়ার্ক, বিশেষ করে সোশ্যাল রিসার্চ যেগুলো আছে সেটার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয়। তো আমরা দেখলাম যে এটা কমপ্লেক্স কন্টিনজেন্সি টেবিল এর ক্ষেত্রে এবং বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে খুবই ব্যাপকভাবে ইউজেবল। This the test is an important non-parametric test as no rigid assumption are necessary in regard to the type of population, no need of parameter value. এটা আমরা আগেই বলেছি, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ টেস্ট, কারণ এখানে যে জিনিসটা হচ্ছে কোনো রিজিড অ্যাজাম্পশন থাকে না। পপুলেশন সম্পর্কে কোনো রিজিড অ্যাজাম্পশন থাকে না, কারণ আমরা আসলে যেহেতু এখানে প্যারামিটার নিয়ে কথা বলি না, প্যারামিটারকে ধরে নেই না হাইপোথিসিসে, তাই আমাদের প্যারামিটার সম্পর্কে কোনো রিজিড অ্যাজাম্পশনই এখানে দেওয়া হয় না। যেমন আমরা টি টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট, জেড টেস্টের ক্ষেত্রে বলেছি n is greater than 30, সিগমা স্কয়ার is known, আবার কখনো বলেছি n is less than 30 এবং সিগমা স্কয়ার is unknown। এরকম যে কতগুলো অ্যাজাম্পশন, রিজিড অ্যাজাম্পশন আমাদের ছিল টি টেস্ট, কাই স্কয়ার টেস্ট, এই কাই স্কয়ার টেস্টের ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যাপার-স্যাপার থাকবে না। এই ধরনের কোনো অ্যাজাম্পশন ধরার প্রয়োজন থাকছে না। এবং যেহেতু নো নিড অফ প্যারামিটার ভ্যালু, কোনো প্যারামেট্রিক ভ্যালু, যেটা প্যারামিটারের কোনো ভ্যালু সেটাও ধরার প্রয়োজন হয় না। রিলেটিভলি লেস ম্যাথমেটিক্যাল ডিটেইল আর ইনভলভ, এবং ম্যাথমেটিক্যাল যে ডিটেইলসটা সেটা তুলনামূলকভাবে কিন্তু ওই যে টি, জেড এগুলোর তুলনায় কম। এরপরে আসো যে আমরা আহ, দেখলাম ক্যারেক্টারিস্টিক্সটা। এরপরে আমরা যাই এই কাই স্কয়ার টেস্টটাকে আমরা ধরনটা তিনটা ধরনে করে থাকি। একটা হচ্ছে কি টেস্ট অফ গুডনেস অফ ফিট, এটা তোমরা বোধহয় যে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যে ডিস্ট্রিবিউশন করেছো সেই ডিস্ট্রিবিউশনের ফিটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এরপরে আসো টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস, যেটা আমরা আজকে করব বা আমরা পরবর্তী ক্লাসে হয়তো এক্সাম্পলে যাব। আর তারপরে হচ্ছে টেস্ট অফ হোমোজিনিটি, এটাও হয়তো আমরা করেছি। আমরা প্রথমটাতে যাই যে গুডনেস অফ ফিটিং অফ ডিস্ট্রিবিউশন বা গুডনেস অফ ফিট অফ ডিস্ট্রিবিউশন, এটা আসলে কি জিনিস? আমরা দেখেছি যে বেশ কিছু থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন এর আগের ক্লাসগুলোতে তোমরা করেছো, বিভিন্ন আগের ইয়ারগুলোতে, যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ডেটা নিয়েছো, ডেটা নেওয়ার পরে ডেটা কালেকশন করেছো, ডেটা কালেকশন করার পরে তোমরা এখন এই ডেটাটা দেখতে চাও যে এই ডেটাটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, হ্যাঁ, কি ধরনের ডিস্ট্রিবিউশন এটা ফলো করছে। তাহলে এখানে হয়তো যে এমন হতে পারে যে এই ডাটাটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে, পয়সো ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে বা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে। তো আমাদের ডেটা কালেকশন করার পরে আমরা আসলে কাই স্কয়ার টেস্টের মাধ্যমে বলে দিতে পারি যে এই ডেটাটা অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফিট করলো কিনা ভালোভাবে, অথবা পয়সো ডিস্ট্রিবিউশন ফিট করলো কিনা বা নর্মাল ডিস্ট্রিবিউশন ফিট করলো কিনা, এইটা আমরা কাই স্কয়ার টেস্টের মাধ্যমে বলে দিতে পারি। তো তাহলে এখানে কমেন্টটা আসলে টেস্ট যখন করব তখন তো নিশ্চয়ই একটা কমেন্টও থাকবে। তো কমেন্টটা কিরকম হবে? কমেন্ট কিন্তু অ্যাজ ইউজুয়াল হবে, অর্থাৎ আহ, আচ্ছা তার আগে একটু বলে নেই, এই যে আমরা একটা ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলাতে তোমরা দেখছো যে কাই স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই। এখন এটা ও কি? ও হচ্ছে আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ও হচ্ছে আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আর ই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। অবজার্ভ ফ্রিকোয়েন্সি কোনগুলো? ওই যে একটু আগে আমি অবজারভেশন করে যেটা পেয়েছো তুমি, এক মাঠ পর্যায় থেকে তথ্য কালেকশন করে যে ডাটাটা পাবে সেটা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি। আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হচ্ছে এই অবজার্ভ ফ্রিকোয়েন্সির উপর বেসিস করে তুমি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করবে। তারপরে আমরা আসি এখন কমেন্ট কি।
কমেন্ট কিন্তু বরাবর যেভাবে করেছো ক্যালকুলেটেড ভ্যালু, অর্থাৎ এখানে তুমি ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টের সাথে তোমার টেবিলের একটা ভ্যালু থাকবে, সেই টেবিল ভ্যালুটা কম্পেয়ার করবে। যদি তুমি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো হাইপোথিসিসটা রিজেক্টেড, আদারওয়াইজ এটা একসেপ্টেড। আর যদি নাল হাইপোথিসিসটা একসেপ্ট হয় তাহলে নাল হাইপোথিসিস যদি একসেপ্ট হয় তাহলে আমরা কি কি করতে পারি, আমরা আমরা কিভাবে কনক্লুড করব, আমরা তখন বলবো যে নাল হাইপোথিসিস যদি একসেপ্টেড হয় তাহলে আমি বলবো দুটো ক্যাটাগরির মধ্যে অ্যাসোসিয়েশন নাই, there is no association between two category। অর্থাৎ এই যে দুটো আমরা একটু আগে করোনা ভ্যাকসিন দেয়া এবং উপশম হওয়া এই দুটো ক্যাটাগরি আমরা দিয়েছিলাম, সেই ক্যাটাগরি দুটো ইন্ডিপেন্ডেন্ট যদি এটা ধরে নিয়েছিলাম। হাইপোথিসিসে আমরা ধরেছিলাম ক্যাটাগরিতে করোনা ভ্যাকসিন দেওয়া এবং উপশম হওয়া এই দুটো দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন, তাদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই, অর্থাৎ ভ্যাকসিন দিলেই যে ভালো হবে এমন না। তো এটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে হাইপোথিসিসে রিজেক্ট হয়ে যাওয়ার ফলে। আর যদি এটা একসেপ্ট হয়ে যায় তাহলে আমরা বলবো হ্যাঁ তাদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই, অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার সাথে আরোগ্য লাভের কোনো সম্পর্ক নাই। এখন আসো যে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস, যেটা নিয়ে আমরা আসলে পরবর্তীতে কথা বলবো। এটাতে কি কি জিনিসগুলো আছে, যে টেস্ট এনেবল আস টু এক্সপ্লেন whether or not two attributes are associated। আমরা একটু আগেই কথাটা বললাম যে এই যে করোনা ভ্যাকসিন দেওয়ার সাথে উপশমের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা এক্সপ্লেইন করবে কাইস্টার টেস্ট। অর্থাৎ আমরা এখানে যে দুটো ক্যাটাগরি বলবো, ভ্যারিয়েবলের দুটো দুটো অ্যাট্রিবিউটস এর কথা বলবো, সেই অ্যাট্রিবিউট দুটোর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা কাইস্টার টেস্টের মাধ্যমে আমরা জানবো। ফর ইনস্ট্যান্স, we may be interested to knowing whether a new medicine is effective in controlling fever or not. Chi-square test is useful. আবার আমরা এখানে যে আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম সেটা হচ্ছে যে নতুন একটা মেডিসিন তৈরি হলো, সেই মেডিসিনটা করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কার্যকরী কি কার্যকরী না। তাহলে এখানে দুটো কাজ আসতেছে, একটা হচ্ছে করোনা ভ্যাকসিন সরি এই নিউ মেডিসিন অ্যাপ্লাই করা এবং না করা, আরেকটা হচ্ছে ফিভার থাকা এবং না থাকা, এই দুটো ক্যাটাগরি থাকতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা কাইস্কার টেস্টটা খুবই ইউজফুল এইসব এক্সাম্পলের জন্য। In such a situation, we proceed with null hypothesis that the two attributes, that means new medicine and control of fever, are independent, which means that the new medicine is not effective in controlling fever। একটু আগে আমরা এই অন্য একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা এক্সপ্রেস করেছি যে আমরা এখানে দুটো অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে নিউ মেডিসিন আর একটা হচ্ছে কন্ট্রোল অফ ফিভার। তাহলে আমরা হাইপোথিসিসে ধরে নিব যে এই দুটো অ্যাট্রিবিউটস, দ্যাট মিন্স নিউ মেডিসিন অ্যান্ড কন্ট্রোল অফ ফিভার আর ইন্ডিপেন্ডেন্ট। অথবা আমরা এটা মিন করছে কি, ইন্ডিপেন্ডেন্ট মিন করছে কি, যে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন নিউ মেডিসিন অ্যান্ড কন্ট্রোল অফ ফিভার। অথবা আমরা বলতে পারি যে নিউ মেডিসিন ইজ নট ইফেক্টিভ ইন কন্ট্রোলিং ফিভার। তুমি হাইপোথিসিসের ক্ষেত্রে নানাভাবেই এটাকে এক্সপ্লেইন করতে পারো। মূল থিমটা থাকবে যে এই যে নতুন মেডিসিনটা দেওয়া আছে, এই নতুন মেডিসিন ফিভার কন্ট্রোলের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। তো এই কথাটাকে তুমি যে কোনো ভাবে এক্সপ্রেস করতে পারো যে এই দুটো ক্যাটাগরি আমরা করেছি, একটা হচ্ছে নিউ মেডিসিন আর একটা হচ্ছে কন্ট্রোল অফ ফিভার, এই দুটো ক্যাটাগরি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হতে পারে। আবার বলতে পারো দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন নিউ মেডিসিন অ্যান্ড কন্ট্রোল অফ ফিভার। আবার বলতে পারো যে দ্য নিউ মেডিসিন ইজ নট ইফেক্টিভ ইন কন্ট্রোলিং ফিভার। যে কোনো ভাবে এটাকে এক্সপ্রেস করতে পারো। তারপরে তুমি কাই স্কয়ারের মধ্যে একটু আগে যে ফর্মুলাটা আমরা দেখালাম সেই ফর্মুলার মধ্যে ভ্যালুটা বসাবে, তারপরে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবে সেই ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবিল ভ্যালুর চেয়ে বড় হয় আন্ডার সার্টেন লেভেল অফ সিগনিফিকেন্স, দ্যাট মিনস 5% অর 1%, এবং তার কিছু ডিগ্রিজ অফ ফ্রিডমও থাকবে যেটা আমরা পরবর্তীতে বলে দিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। এই কথাগুলো কিন্তু যতগুলো এর আগে আমরা টেস্ট করে আসছি সেই টেস্টের মতো একই রকম কথা, সুতরাং এখানে আর আসলে খুব বেশি ডিটেলসে বলার প্রয়োজন নাই। তাহলে হাইপোথিসিস যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আমরা কি বলবো, যে এই নিউ মেডিসিন এবং কন্ট্রোল অফ ফিভার এ দুটো ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে আমরা কনক্লুশনে আসবো যে নিউ মেডিসিন ইজ নট ইফেক্টিভ
ইন কন্ট্রোলিং ফিভার। আর যদি এটা একসেপ্ট হয় তাহলে আমরা বলবো হ্যাঁ, দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন নিউ মেডিসিন অ্যান্ড কন্ট্রোল অফ ফিভার। তার মানে হচ্ছে নিউ মেডিসিন ইজ ইফেক্টিভ ইন কন্ট্রোলিং ফিভার। ঠিক আছে, এই কথাগুলি আমরা এখানে বলেছি। টেস্ট অফ হোমোজিনিটি, এটা আমরা করে আসছি। দিস টেস্ট ক্যান অলসো বি ইউজ টু টেস্ট whether the occurrence of events follows uniformity or not. That means admission of patient in government hospital in all days of week is uniform or not can be tested with the help of Chi-Square test. তাহলে এইসব টেস্টে এই যে যেমন ধরো আমরা এখানে গত ক্লাসে এর আগের ক্লাসে যে এক্সাম্পলটা করেছি, 5 সেট অফ ভ্যারিয়েবল, 5 সেট অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট আমাদের দেয়া ছিল, ঠিক আছে, এবং তাদের স্যাম্পল সাইজ দেয়া ছিল। আমরা এদের হোমোজিনিটি টেস্ট করেছি। এই হোমোজিনিটি টেস্ট সমতা আছে কিনা, কোরিলেশন কোএফিশিয়েন্ট গুলোর মধ্যে সমতা আছে কিনা সেটা আমরা টেস্ট করেছি, এবং সেই টেস্টটা আমরা দেখেছি গত ক্লাসে ডিটেইলসে করেছি। এটা আমরা Chi-Square টেস্টের মাধ্যমে করেছি। তো টেস্ট প্রসিডিউরটাও ঠিক আগের মতো করেই ক্যালকুলেট, কমেন্ট করবা, কমেন্টের প্রসিডিউরটা আগের মতো করে, এটা কেউ আমরা আর অত ডিটেলসে গেলাম। এখন আসো ফর্মুলাটা। তাহলে আমরা একটু আগে এটা বলেছি Chi-Square ইজ ইকুয়াল টু ওআই মাইনাস ইআই হোল স্কয়ার ডিভাইডেড বাই ইআই। ও হচ্ছে আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে যদি এমন হয় যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দুটো সমান হয়ে যায় তাহলে Chi-Square এর ভ্যালুটা কি হয়, জিরো হয়। কিন্তু অ্যাকচুয়ালি বাট জেনারেলি ডিউ টু স্যাম্পলিং এরর Chi-Square ইজ নট জিরো। কারণ আসলে সাধারণ অর্থে Chi-Square এর স্যাম্পলিং এরর কারণে Chi-Square এর ভ্যালুটা আসলে জিরো হয় না। ঠিক আছে, এখন আসো কিভাবে ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে যে এই যে Chi-Square টেস্টটা করবা, আমি আবার একটু বলে নিই, এই ওটাকে কখনো আমরা এফ ও, অর্থাৎ এখানে দেখো যে এই যে এফ ও ছোট্ট করে নিচে এফ এর নিচে ফ্রিকোয়েন্সি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে ডিফাইন করা হয়। আর একটু আগে যে ইটা দেখালাম এটাকে আমরা এফ ই বা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কি, দ্যাট সেল ফ্রিকোয়েন্সিজ that would be expected in a contingency table if two variables are statistically independent. যদি দুটো ভ্যারিয়েবল স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে যে সেল ফ্রিকোয়েন্সি গুলো আছে কন্টিনজেন্সি টেবলের, সেই সেল ফ্রিকোয়েন্সি যে আমরা এক্সপেকটেশন করব সেল ফ্রিকোয়েন্সি থেকে, যে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো এক্সপেক্ট করবো সেটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের, এটা হলো আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা। আর যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আমরা দিয়েছি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি আসলে আমরা সেলের ভিতরে অবজারভেশন করে যে ফ্রিকোয়েন্সিটা পাবো, দ্যাট মিনস অ্যাকচুয়ালি অবজার্ভ করে আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটাই হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, এবং অ্যাকচুয়ালি অবজার্ভ করে আমরা যেই ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা আমরা সেলের ভিতরে বসাবো, একটা কন্টিনজেন্সি টেবিলের সেলের ভিতরে বসাবো, সেটাকে আমরা বলছি অবজার্ভ ফ্রিকোয়েন্সি। আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই অবজার্ভ, ওই সেল ফ্রিকোয়েন্সি গুলো থেকেই আমরা আরেকটা ফ্রিকোয়েন্সি বের করব, সেটাকে আমরা বলছি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এবং সেই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করব, কলাম টোটাল ইনটু রো টোটাল ডিভাইডেড বাই এন। তাহলে আমরা এর আগে যে করেছি, এই যে আমাদের একটা আমরা কাল্পনিক ডেটা নিয়েছিলাম, এইদিকে যদি যোগ করি আমরা একটা রো টোটাল পাবো, এটা R1 এখানে ডিফাইন করছে। এইখানে যদি যোগ করি টোটালটা সেটা পাবো R2। এদিকে যদি কলাম যোগ করি তাহলে C1 পাবো কলাম টোটাল, আর এদিকে যদি যোগ করি তাহলে কলাম টোটাল C2 পাবো। তাহলে এই যে টোটাল গুলো, রো টোটাল, কলাম টোটাল, এগুলোর সমন্বয়, অর্থাৎ এই রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এন বা টোটাল নাম্বার অফ অবজারভেশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সেলের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পাবো। কারণ আমরা এই সেলের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য এই দিকের যে রো টোটাল আছে সেটা আর এই দিকের যে কলাম টোটাল আছে সেটা গুণ করব, করে তাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করব, তাহলে আমরা এই সেলের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। এইভাবে বাকি সেলগুলোরও আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো বের করতে পারবো। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু এই আই বের করেছি।
আমরা এখানে কথাগুলো বলেছি যে কিভাবে কাজগুলো করব। তারপরে হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার পরে দেখো এখানে এক্সপেক্টেড ওআই যে এখানে একটু যেহেতু স্কোয়ার হবে সুতরাং সমস্যা নাই। ওআই মাইনাস ইআই ডিভাইডেড বাই ইআই, ওয়াই মাইনাস ইআই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ইআই, এভাবেও আমরা করতে পারি, অসুবিধা নেই। আর যেহেতু স্কোয়ার টার্ম সুতরাং এই যদি আগেও লিখে তাতেও কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার যে ফর্মুলাটা সেটা। তো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করব তখন কিন্তু আমাদের এই ইয়েতে প্র্যাকটিক্যালি কাজ যখন আমরা করব তখন আমরা এই সূত্রটা কিভাবে অ্যাপ্লিকেশন হবে সেটা আমরা দেখব। এখন আসো একটা অল্টারনেটিভ ফর্মুলা, সেটা হচ্ছে ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর 2/2 কন্টিনিউয়াস টেপ। অর্থাৎ একটু আগে আমরা যেই ফর্মুলাটা দেখালাম সেটা হচ্ছে যদি আমার সেভারেল রো কলাম থাকে তাহলে আমি অর্থাৎ 2 এর চেয়ে অধিক বা দুইটারও দুইটা কলাম বা দুইটা রো দুইটা কলামের অধিক যদি আমাদের রো কলাম থাকে তাহলে আমরা এইটা ইউজ করতে পারবো, এইটা অথবা একটু আগে আরেকটা আমরা দেখিয়েছি সেটা একই জিনিস দুটো, এই যে কোনো একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। আর এইটা আমরা শুধুমাত্র যদি দুইটা রো দুইটা কলাম থাকে তাহলেই আমরা শুধু এই টেস্টটা এই কাই স্কয়ারের ফর্মুলাটা ইউজ করতে পারবো। এবং এটা ইয়েটস নামে একজন সায়েন্টিস্ট দিয়েছেন, স্ট্যাটিস্টিয়ান দিয়েছেন, যার কারণে এই ফর্মুলাটাকে ইয়েটস ফর্মুলাও বলা হয়। তাহলে এই ফর্মুলাটা দেখো n ইনটু এই তখন তুমি কিন্তু টেবিলটা তৈরি করার সময় এরকম করেই সেলগুলোকে ধরে নিতে হবে। অর্থাৎ ফার্স্ট সেল যেটা এখানে দেখো ডিজিজ আর এখানে এক্সপোজার, এখানে দুটো ক্যাটেগরি আছে, দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ডিজিজ আছে নাই আর এক্সপোজারও ইয়েস এবং নো। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে ফার্স্ট সেল যেটা সেটাকে আমরা এ দিয়ে ডিফাইন করব, সেকেন্ড যে সেলটা এদিকে রো ওয়াইজ এটাকে বি, তারপরে এটাকে সি, এটাকে ডি। তোমরা যদি এই সেলগুলো উল্টাপাল্টা করে ধরো তাহলে কিন্তু ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সেলগুলো ধরার সময় একটু খেয়াল করে ধরবো এ বি সি ডি এভাবে, এবং এগুলো যোগ করে আমরা পাচ্ছি এখানে মার্জিনাল টোটাল গুলো এ প্লাস বি, এদিকে হচ্ছে মার্জিনাল টোটাল সি প্লাস ডি, এদিকে যোগ করলে পাচ্ছি এ প্লাস সি, এদিকে যোগ করে পাচ্ছি বি প্লাস ডি। এখন আসো ফর্মুলাটা আমরা কিভাবে কাজটা করব। তাহলে দেখো ফর্মুলাতে n ইন্টু এডি মাইনাস বিসি লেখা আছে। n হচ্ছে গ্র্যান্ড টোটাল, এই চারটা এই দুটো যোগ করলে আমরা এদিকে টোটাল পেয়ে যাব, এদিকে যোগ করলেও আমরা একই টোটাল পাবো। সবসময়ই মনে রাখবে মার্জিনাল টোটাল ইজ ইকুয়াল টু গ্র্যান্ড টোটাল, টোটাল অফ মার্জিনাল টোটাল ইজ ইকুয়াল টু হচ্ছে গ্র্যান্ড টোটাল। তাহলে n হচ্ছে এদিকে অথবা এদিকে যে কোনো একদিকে যোগফল, দুদিকের যোগফল কিন্তু একই রকম হবে। তাহলে দেখো n বসবে এখানে, ইনটু হচ্ছে কি এই এডি অর্থাৎ এ ইনটু ডি, এই যে আমাদের যে দুটো ক্যাটেগরি আছে দুটো সেল ফ্রিকোয়েন্সি, এই দুটো ইনটু হচ্ছে n ইনটু এডি মাইনাস বিসি, তার মানে হচ্ছে এইটা ইনটু হচ্ছে এটা, ঠিক আছে? এই দুটো গুণ করবে, তারপরে কি করবে এটাকে এখানে বসাবে এডি, আর এইটা হচ্ছে মাইনাস বিসি এরপরে হোল স্কয়ার, ঠিক আছে? এটা বোঝানোর জন্য মানে মনে রাখার জন্য তোমাদের বললাম। আর নিচে তোমাদের এই ফর্মুলাটা মুখস্থ করার দরকার নাই, এখান থেকে বসিয়ে দিবে মার্জিনাল টোটাল যেগুলো আছে সেখানে বসিয়ে দিবে, মুখস্থ করতে গেলে ভুল করবে। যেমন ধরো এখানে আছে কি এ প্লাস বি, বা এখান থেকে যদি ধরো এ প্লাস সি, এরপরে বি প্লাস ডি, এরপরে এ প্লাস বি, এরপরে সি প্লাস ডি। আর তোমরা যদি মুখস্থ করতে যাও তাহলে এ প্লাস বির পরে ফর্মুলার বীজগণিতের সূত্র অনুসারে মনে চলে আসবে এ প্লাস বির পরে হচ্ছে বি প্লাস সি, কিন্তু এখানে খেয়াল করে দেখো যে কোথাও কিন্তু বি প্লাস সি বলে কিছু নেই, ঠিক আছে? তাহলে আমরা এই যে এই টেস্টটা এই ইয়েসটা যদি আমাদের 2/2 রো কলাম থাকে তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব, আদারওয়াইজ কিন্তু আমাদের জেনারেল ফর্মুলা যেটা দ্যাট মিনস সামেশন ও আই জে মাইনাস ইআই জে হোল স্কয়ার ডিভাইডেড বাই ইআই জে, ওই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা দেখি এর পরেরটা কি আছে, আমরা কিছু কাই স্কয়ারের কন্ডিশনটা দেখে আজকে শেষ করে দিব। কি কি কন্ডিশন গুলো আছে, এই যে একটা হচ্ছে ফার্স্ট নাম্বার দ্য ডাটা মাস্ট বি ইন দ্য ফর্ম অফ ফ্রিকোয়েন্সি, এই ডাটাগুলো ফ্রিকোয়েন্সি ফর্মে থাকবে, ভ্যারিয়েবলের ভ্যালু সেই ফর্মে কিন্তু থাকবে না। কারণ আমরা যে কন্টিনজেন্সি টেবিলটা তৈরি করেছি সেই এই একদম প্রথম দিকে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেখানে যাই।
এই যে ভ্যালুটা আমরা ধরেছি এটা কিন্তু ফ্রিকোয়েন্সি। আর তোমরা এর আগে যে টেস্টগুলো করেছিল, যেমন ধরো তোমরা বলেছো যে 15 জন ছেলের হাইট বা ইনকাম অথবা বয়স, হ্যাঁ, 15 জন ছেলের বয়স 20 বছর, 21 বছর, 22 বছর, এগুলো কি ছিল? এই বছরগুলো অর্থাৎ ডেটাগুলো ছিল ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের বিভিন্ন মান। আর এখানে কিন্তু এই যে 210, 50, 300 এগুলো কিন্তু ভ্যারিয়েবলের মান না, এগুলো হচ্ছে কি গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমরা এইদিকে, ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমাদের এই যে ভ্যাকসিনেশন দেয়া এবং এক্সপোজার অথবা কিউর হওয়া, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। সো এই টেস্টটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? বেসড অন ফ্রিকোয়েন্সি। এটা তোমাদের একদম মাথায় রাখতে হবে। কন্ডিশনটা কি হবে? এই টেবিলটা ফর্ম হবে কিসের ভিত্তিতে? ফ্রিকোয়েন্সির ভিত্তিতে। মাস্ট বি the frequency data must be in a precise numerical value and must be organized into categories or groups. তাহলে এটাও আমরা একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে যে অবশ্যই এই ফ্রিকোয়েন্সি গুলো প্রিসাইজ নিউমেরিক্যাল ভ্যালুতে এক্সপ্রেস করতে হবে। কারণ আমরা যে 200 নাম্বার বা 10, 20 এগুলো যে দিয়েছি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো নিউমেরিক্যাল ভ্যালুতে দিয়েছি। ফ্রিকোয়েন্সি আমরা জানি যে নিউমেরিক্যাল ভ্যালুতে বসানো হয় বা নিউমেরিক্যাল ভ্যালুতেই এক্সপ্লেইন করা হয়। তারপরে সেটা প্রিসাইজ নিউমেরিক্যাল ভ্যালু হতে হবে আমাদের। এবং আমরা যে আরেকটা কথা যেটা বলেছি যে ডেটাগুলোকে আমরা কিভাবে করেছি? ক্যাটেগরাইজ করেছি অথবা গ্রুপে ভাগ করেছি। যেমন আমরা দেখিয়েছিলাম যে ভ্যাকসিন বা নিউ মেডিসিন এবং এক্সপোজার, এই দুটো গ্রুপ ছিল, দুটো ভ্যারিয়েবল ছিল। এই দুটো ভ্যারিয়েবলকে আমরা গ্রুপে ভাগ করেছিলাম, ক্যাটেগরিতে ভাগ করেছিলাম। এক্সপোজারকে ইয়েস এবং নো, নিউ ভ্যাকসিনকেও ইয়েস এবং নো, এই দুটো গ্রুপে ভাগ করেছিলাম। থার্ডলি হচ্ছে অবজারভেশন রেকর্ডেড অ্যান্ড মাস্ট বি কালেক্টেড ইন র্যান্ডম বেসিস। তাহলে অবজারভেশন তো অবশ্যই আমরা রেকর্ড করব, না রেকর্ড করলে আমরা অবজারভেশন গুলো সেল ফ্রিকোয়েন্সিতে বসাবো কি করে? অবশ্যই আমাদের অবজারভেশন গুলো রেকর্ড করতে হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখো এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে এখানে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটু আন্ডারলাইন করা হয়েছে। তো এটা কি? র্যান্ডম বেসিসে এটা কালেক্ট করতে হবে। অর্থাৎ এমনিতেও টেস্ট অফ হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা আসলে কোনো টেস্টের কাজ করতে গেলেই তোমার স্যাম্পলটা র্যান্ডমলি ড্র করতে হবে। র্যান্ডম স্যাম্পল ছাড়া কোনো টেস্ট করা যাবে না। তারপরে হচ্ছে অল দ্য আইটেমস ইন দ্য স্যাম্পল মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। এই যে আমরা স্যাম্পলগুলো কালেক্ট করব, সেই স্যাম্পলগুলো অবশ্যই কিরকম হবে? সবগুলো আইটেমই ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি স্যাম্পলগুলো ড্র করতে হবে। নো গ্রুপ শুড বি কন্টেইন ইন ফিউ আইটেমস। কোনো আইটেমের ফিউ আইটেম আসলে এখানে কনসিডারেশনের মধ্যে আনা যাবে না। ফিউ আইটেম মানে কি? ওই যে আমরা সেল ফ্রিকোয়েন্সি বসিয়েছি, এই সেলগুলোর যে গণসংখ্যাগুলো বা ফ্রিকোয়েন্সিগুলো থাকবে সেগুলো খুব বেশি ছোট হতে পারবে না। এখন এখানে বলা হচ্ছে লেস দেন 10, কিন্তু বিভিন্ন বইগুলোতে লেস দেন 10 মানে যেন না হলেই ভালো হয়। তবে অন্যান্য বইতে কিন্তু 5ও ধরা হয়েছে। মানে আগের যে বইগুলো ছিল আহ, বা আগের যে কথাগুলো ছিল, বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিশিয়ানরা সেল ফ্রিকোয়েন্সি 5-এর কম হতে পারবে না, এরকম একটা শর্ত তাদের দিয়েছিল। তবে সেটা এখন হয়তো 10-এ চলে আসছে। রিসেন্ট যে কাজগুলো হচ্ছে সেখানে সেল ফ্রিকোয়েন্সি 10-এর কম হবে না, 10-এর কম না হলেই ভালো আর কি, 10-এর কম হবে না এরকম একটা শর্ত এখানে দেওয়া আছে। যদি আসলে 10-এর কম হয়, তাহলে 10 বা 5 তুমি যেটাকে অ্যাড্রেস করো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজটা করতে হয় কি? সেই ক্ষেত্রে আমাদের পরের যে ফ্রিকোয়েন্সি বা আগের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সাথে জয়েন করে দিতে হবে। জয়েন করে দিয়ে আমাদের তখন নতুন ফ্রিকোয়েন্সি গুলোকে, যদি আমরা পরের ফ্রিকোয়েন্সিতে যাই, তাহলে কোনো কোনো সেলের ফ্রিকোয়েন্সি যদি 10-এর কম হয়, তাহলে ওই সেলের ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা পরের সেলের ফ্রিকোয়েন্সির সাথে যোগ করে দিই। এই হচ্ছে কথা। তারপরে আসো, দ্য ওভারঅল নাম্বার অফ দ্য আইটেম মাস্ট অলসো বি রিজনেবলি লার্জ। তাহলে সমস্ত তোমার টোটাল আইটেম যেটা, মোট অবজারভেশন যেটা, সেটা অবশ্যই রিজনেবলি লার্জ হতে হবে। কারণ কিরকম লার্জ? সেটা হচ্ছে নর্মালি আমরা সাধারণত অ্যাটলিস্ট 50 ধরে থাকি। টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস একটু আগে যেটা বলেছিলাম এন। তাহলে এন আমাদের মিনিমাম কত হতে হবে? 50 হতে হবে, 50-র কম হওয়া যাবে না। তো এই হলো আমাদের কাই স্কয়ারের বিভিন্ন শর্ত।
তো মূল শর্তগুলো আমরা একটু আবারও দেখি, সেটা হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি ফর্মে থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি গুলো প্রিসাইজ নিউমেরিক্যাল ভ্যালুতে বসাতে হবে বা এক্সপ্লেন করতে হবে। ভ্যারিয়েবল গুলো ক্যাটেগরাইজড হতে হবে, অর্থাৎ ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল হতে হবে কাই স্কয়ার টেস্ট করতে গেলে। আর অবজারভেশন গুলো র্যান্ডমলি ড্র করতে হবে এবং এগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। স্যাম্পল গুলো র্যান্ডমলি ড্র করবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে। সেল ফ্রিকোয়েন্সি মাস্ট বি, আমরা এইটাকেই ধরি, গ্রেটার দেন 5 হবে, মানে 5 গ্রেটার দেন ইকুয়াল টু 5 হবে, অর্থাৎ নট লেস দেন 5, 5 এর চেয়ে কম হবে না। যদি 5 এর চেয়ে কম হয় তাহলে কাই স্কয়ারের কন্টিনিউটি নষ্ট হয়, সেই ক্ষেত্রে কাই স্কয়ারের একটা কারেকশনের দরকার হয়। আর একটা জিনিস হচ্ছে অবশ্যই এটা টোটাল যে ফ্রিকোয়েন্সিটা সেটা গ্রেটার দেন অ্যাটলিস্ট 50 হবে, অ্যাটলিস্ট 50 হবে, 50 চেয়ে কম হবে না। এই হচ্ছে কাই স্কয়ারের শর্তগুলো। আর নেক্সট ক্লাসে আমরা কাই স্কয়ারের লিমিটেশন এবং লিমিটেশনের সাথে আমরা কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো, দেন আমাদের কাই স্কয়ার টেস্টটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আশা করছি তোমাদের কোনো এই জায়গায় সমস্যা নাই। তারপরে যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবে। আল্লাহ।